রানীনগরে কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে কর্মী সম্মেলনে এলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আজকে যারা নাটক করছে না মুসলমান সমাজের হিতৈষী সেজে, তাদেরকে জিজ্ঞেস করবেন একটা কথা, আপনারা কি জানেন যে ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় আছে জানেন? এই পশ্চিমবঙ্গে। কত সম্পত্তি আছে জানেন? 1,48,000 ওয়াকফ সম্পত্তি। বুধবার দুপুরে রামনগর ডিএন ক্লাবের মাঠে রানীনগর 2 ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রানীনগরের প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম, ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির সহ অন্যান্য ব্লক অঞ্চল নেতৃবৃন্দ। মন্দিরে একটা পূজারী সেই মন্দিরের ফুল বেলপাতা তুলে তার সংসার চলে, তাকে দুহাত পিছিয়ে বেঁধে তাকে পিছিয়ে মেরে দেওয়া হলো কি না, সে মন্দিরে পূজারী। এটা হচ্ছে মৌলবাদ, মুসলমান মৌলবাদ। এটাকে বলা হয় ধর্মীয় মৌলবাদ। ভুলে যাবে, কথার ব্যাখ্যা অপব্যাখ্যা যেন না হয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কিছু নেতা বিকৃত ব্যাখ্যা করছে, কি বিকৃত ব্যাখ্যা করছে? মৌলবাদীদের বিরোধিতা করা মানে মৌলবীদের বিরোধিতা করা না। মৌলবী আর মৌলবাদ এক জিনিস নয়। এছাড়াও রানীনগর 2 ব্লকের অন্তর্গত 9টি অঞ্চলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে এই কর্মী সম্মেলনে সামিল হয়েছিল। এই সভায় অধীর চৌধুরী বলেন, ভাড়া করার লোক নিয়ে আসা হচ্ছে, কারণ টাকা দিয়ে ভাড়া করা খুনিকে ভাড়া করার ব্যবস্থা হয়েছে এই রাজ্যের শাসকের দৌলতে। আজকে যেখানে পুলিশ সতর্ক থাকে, পুলিশ বাহিনী বলে যদি কিছু থাকে, পুলিশে যদি ইন্টেলিজেন্স থাকে, গোয়েন্দা বিভাগ থাকে, তাহলে বাইরের রাজ্য থেকে এত অস্ত্রই আসছে কি করে, এত খুনি বা আসছে কি করে? আমার প্রশ্ন এটা। তাহলে কি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন বলে কিছু নেই, যে বাইরের রাজ্য থেকে অনায়াসে খুনি আসছে, টাকা আসছে, খুন করছে, চলে যাচ্ছে? এখানকার পুলিশ কি হুঁকো খাচ্ছে, কি করছে, না গাঁজা খাচ্ছে, কি করছে? ভোটে হারজিত আছে, মানুষ চায়নি তাই আমি হেরেছি, এটাতে আমার কোনো আফসোস নেই। বিজেপির মেরুকরণের রাজনীতির জন্য আমি হেরেছি, কিছু মানুষের পাশে সব সময় আমি আছি। এছাড়াও তিনি সম্প্রতি বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসীদের কার্যকলাপ নিয়ে একাধিক অভিযোগ তোলেন। থেকে বলেছি যে এ খুনের ঘটনায় যারা জড়িত তারা সব তৃণমূলের নেতা নেতা। এতদিন পর সেটার প্রমাণ হচ্ছে, আমাদের ভালো লাগছে, যা আমাদের আশঙ্কাটা সত্য। খুন হয়েছে ভালো লাগছে না, আশঙ্কাটা সত্যি, এটা ভালো লাগছে। এক। 2 নম্বর, যিনি খুন হয়েছেন তার যিনি স্ত্রী, তাকে আমি ধন্যবাদ জানাবো তার দৃঢ়তার জন্য। কারণ প্রথম দিন থেকে তিনি তার স্বামীর খুনের প্রতিবাদে যা যা বলেছিলেন, আজ সেগুলো সত্য প্রমাণিত হচ্ছে। আমি আবার বলছি, শুধু একটা নেতা নয়, এটা একটা চক্রান্ত হয়েছে খুব বড় বড়। সেই চক্রান্তকে ম্যানেজ করতে কলকাতা থেকে মমতা ব্যানার্জি কখনো মেয়রকে, কখনো মন্ত্রীকে পাঠিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। তা সত্ত্বেও তিনি ম্যানেজ করতে পারেননি, সব জানাজানি হয়ে গেছে। কারণ এটা একটা ওপেন সিক্রেট, তাদের এই দ্বন্দ্ব, তাদের এই মারামারি, তাদের এই খেওয়াকি, এটা ওপেন সিক্রেট মাল দেয় বলে মনে করলে এটাকে ধামা চাপা দেওয়া যায়নি। দিদিকে বলে লাভ হবে না। আমি মৃত তৃণমূল নেতার সহধর্মীকের কথা বলতে চাই, আপনাদের নিশ্চয়ই দিদির উপর অনেক ভরসা আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু দিদিকে বলে কিছু লাভ হবে না এই কারণেই, কারণ দিদি বিবেচনাকে ধামাচাপা দিতে চাই। ধামাচাপা দিতে চাই বলেই আজকে 4 দিন পর, আপনি বলেই চলেছেন, কিন্তু 4 দিন 5 দিন পর আজকে নাম জানা গেল। অথচ তৃণমূলের এক নেতা, যে ওখানকার পুরসভার চেয়ারম্যান, সে বলছে যে আমি আগেই জানতাম যে এই খুনের ঘটনার পিছনে কারণ কি, কাদের মধ্যে সংঘর্ষ, কেন খুন, আমি আগেই জানতাম। কে বলছে? সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে। 4 দিন 5 দিন সবার সাথে সবার পাশে।